আসসালামু আলাইকুম বিসিসিবিএস। আজকে একটি বেশ স্পর্শকাতর বিষয় নিয়ে আমরা এসেছি। অ্যাসাইলাম সিকার্স, স্পেশালি বাংলাদেশি অ্যাসাইলাম সিকার্স রিসেন্টলি অনেক হাইক, অনেক অ্যাপ্লিকেন্ট ইন টরন্টো, ডনফোর্থ এবং বিসিসিবি তো আমরা দেখেছি। আমি ইকো আজহার, আই এম হোস্টিং। আমাদের সাথে আমরা দেখেছি যে বেশ আলোচনা হচ্ছে, একটা নয়েজ তৈরি হয়েছে। সো উই নিড টু রিচ আউট অ্যান্ড সর্ট অফ স্টার্ট এ কনভারসেশন। আমাদের সামনে বিষয়টি নিয়ে আসলে এসেছেন বিসিসিবির কাছে মাশফিক, পলিসি অ্যানালিস্ট। সালাম আলাইকুম মাশফিক ফ্রম সাসকাচুয়ান, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি, থ্যাংক ইউ আজহার ভাই আমাকে অ্যাকোমোডেট করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন সোশ্যাল সায়েন্সের প্রফেসর ফ্রম ইউএসএ, আমাদের কাছে আগেও এসেছিলেন, ডক্টর মেহনাজ মোমেন। সালাম আলাইকুম আপা, কেমন আছেন? এখানে পার্টিসিপেট করার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ডক্টর মেহনাজ মোমেন এই মুহূর্তে আসলে একটি রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং এই অ্যাসাইলাম সিকারদের নিয়ে কাজ করছেন ইন টরন্টোতে, বাংলাদেশি। উনি ডিটেলস বলবেন এক সেকেন্ডে। আমি শুধু ইন্ট্রোটা দিয়েছি, আমরা শুনবো আপনাদের কাছ থেকে। শুরুটা হচ্ছে, অনেকক্ষণ চিন্তা করতে হয়। অ্যাসাইলাম সিকার্স অনেক আশা নিয়ে আসে। এখন প্রশ্নটা হচ্ছে, এরা কি সুযোগ সন্ধানী নাকি ভুক্তভোগী, ভিকটিমস, অর দে আর অ্যাকচুয়ালি টেকিং চান্সেস অফ দি ক্যানাডিয়ান জেনারেসিটি? আমরা একটু পরে পোস্টার দেখাবো এবং বেশ কিছু স্ট্যাটিস্টিক্স হয়তো আসবে। তার থেকেও আমরা রিয়েল মানুষের রিয়েল গল্পগুলো শোনার চেষ্টা করব। গল্পটা তো ওই যে ওরে নীল দরিয়া আমার দে রে দে ছাড়িয়া, তাই না? বন্দি হইয়া আমার মনোয়া পাখি, হায় রে কান্দে রইয়া রইয়া। তো এই বিদেশে বিভুঁয়ে এসে যারা অ্যাসাইলাম শিকার আছেন তাদের কান্নাটা আমরা বুঝি, এবং আমরা নিজেরাও একসময় দেশান্তরী হয়েছি। সেই দেশান্তরী হইয়া আমি ঘুরি পথে পথে রে। তো সেই গল্পগুলো আমরা শুনতে চাই। প্রশ্নটা আসলে, আমাদের আলোচনার বিষয়টা চেষ্টা করব, আমাদের প্যানেল চেষ্টা করবে, আমি শুধু বোঝার চেষ্টা করব, আমি এক্সপার্ট না ডেফিনেটলি, যে ভুক্তভোগী নাকি সুযোগ সন্ধানী, গল্পটা কেমন, শুরুটা। মাশফিক, আহ আহ, তোমাকে দিয়ে শুরু করি ভাই, বিকজ ইউ স্টার্টেড। আমরা চেষ্টা করব ইন্টারাক্টিভ করার জন্য, এবং দর্শকরা যদি কোশ্চেন করে সেটা শোনার জন্য। মাশফিক এন্ড দেন আপা, প্লিজ। থ্যাংক ইউ আজহার ভাই। আম, আসলে বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে বিসিবিতে একটু পাবলিক ব্যাশিং হচ্ছে এবং জাস্ট জেনারেলাইজেশন এট ইটস ওয়ার্স্ট বেসিক্যালি। এবং সবার কমন কমপ্লেন উইদাউট এনি অ্যাকচুয়াল এভিডেন্স অর ইন্টাগ্রিটি যে অ্যাসাইলাম শিকারে শিকারে এসে আমার চাকরি খেয়ে নিচ্ছে। আহ, এই এই টাইপের কনভারসেশনই বেশি আর কি, এবং খুবই পার্সোনাল অ্যাটাকিং যে ওরা কি করছে, ওরা সারাদিন বসে বসে খাচ্ছে, ওরা এসেছেই আমাদের এই দেশের সুবিধাগুলো নেওয়ার জন্য। আম, ব্যাপারগুলো কত অংশে সত্যি এটা আসলে খতিয়ে তো কেউ দেখছেই না, কিন্তু সবাই গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছে আর কি। তো ওটা খুবই দুঃখজনক। আসলেও আমাদের প্রথম জিনিস যেটা বুঝতে হবে আজহার ভাই, যে যেই অন্যায়কারী, যেই সুযোগ সন্ধানী, তা সে অ্যাসাইলাম সিকার হোক অথবা আমাদের পুরনো এনআরবি নন রেসিডেন্ট বাঙালিজ হোক, যেই হোক, তাকেই বর্জন করা উচিত, তাকেই কন্ডেম করা উচিত। জেনারেলাইজেশন কখনোই কাম্য না আমাদের, এটা একটা খুবই বড় প্রবলেম। আর অ্যাসাইলাম সিকারদের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা অবশ্যই মানতে হবে যে কিছু আছেন যারা আসলেই দেশে নিপীড়িত ছিল, তারা এসেছেন। কিছু আছেন যারা বিদেশে আসতে চায় যেভাবেই সম্ভব, এবং তাদেরকে এটা বোঝানো হয়েছে। এক এক দল আছেন যারা পুরনো ক্যানেডিয়ান বাংলাদেশি, তারা বাংলাদেশে গিয়ে এগুলো কিছু লিগ্যাল কিছু ইলিগাল বিজনেস করছেন, যে আমরা এক্সপার্ট, আমরা এইসব ব্যাপারে একদম খুবই এক্সপার্ট, অভিজ্ঞ, আমরা আপনাদেরকে কানাডা নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো এগুলো আপনাদের মাথা ব্যথা না, কিন্তু আপনারা গিয়ে থাকতে পারবেন, ওয়ার্ক পারমিট হবে, এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এবং মোটা অঙ্কের বিনিময়ে এগুলো করছে। তো আমরা এই তখন ওদেরকে গল্পটা জানি, কিন্তু জি এই রান আপটা আমরা জানি, ডেফিনেটলি আমরা জি জানি যে গল্পটা। আমরা একটু ডেফিনেটলি মাশফিক, আমরা আবার আসবো, ডিটেলসে যাবো যে প্রসেসটা কি। এবং আহ, প্রশ্ন হচ্ছে, আমরা যারা আছি আমাদের কেন এত গাত্রদাহ হচ্ছে, এবং গাত্রদাহ হওয়ার যৌক্তিক কারণ আছে, কিন্তু বুঝতে হবে যৌক্তিক কারণ আছে। ডক্টর মেহনাজ মোমেন, আপনার টেকটা কি আসলে? আচ্ছা, আমি প্রথমে আপনি যে গানের লাইনটা বললেন, হ্যাঁ, আমি সেখানে যাই। আমরা যদিও আমরা এসেছি, কিন্তু আমরা কেউই যেখানে আপনি যদি স্কিলড ইমিগ্রেন্টের কথা চিন্তা করেন, আমরা কিন্তু এভাবে আসিনি যে আমরা আর কোনোদিন ফিরে যেতে পারবো না
বা আমাদের এখানে এসে কোনো একটা দুর্বিপাক হলে তখন আমাদের আর কোনো সেফটি নেট থাকবে না। আমরা হ্যাঁ এসছি, ধরেন আমি যেমন স্টুডেন্ট হিসেবে এসছি, ওই সময়টায় আপনার অনেক স্ট্রাগলের সময় ছিল, কিন্তু আমি জানতাম ওটা একটা টেম্পোরারি সময়, ওটা পার হবে, আর ল্যান্ড অন মাই ফিট। তো সেখানে আপনার সব যারা আসছে দেশ থেকে, সবার পরিস্থিতি এক না। বিভিন্ন জন বিভিন্ন কারণে আসছে। এবং এখানে আরো দুটা জিনিস আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কেনেডিয়ান সিস্টেম, আরেকটা খুব দুঃখের সাথে বলবো যে আমাদের যে এথনিক যে আনক্লেভটা আছে, যে বাংলা টাউন, এইটার যে ইনফর্মাল নেট। আমি প্রথমে কেনেডিয়ান ইমিগ্রেশনের কথায় আসি। আপনার যখন কানাডায় আপনার কোভিড এর পরে ভিজিটর ট্যুরিজম অনেক ফল করলো, তখন কিন্তু ওরা অনেক ভিজিটর ভিসা সবাইকে অ্যাপ্রুভ করেছে। সেই সময় কিন্তু একটা বিরাট একটা রাশ হলো। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশিরা কিন্তু একমাত্র এই গত 1 বছরে যে আমরা বিপুল সংখ্যক কানাডায় আমরা ইমিগ্রেন্ট, যেটা রেফিউজি ক্লেমেন্ট বা রেফিউজি ক্লেমেন্টই যদি ধরি, এসছে, সে শুধুমাত্র বাংলাদেশিরা আসেনি। এখানে ধরেন ইউক্রেন থেকে মানুষ এসছে, হ্যাঁ, তো অনেক ধরনের কিন্তু মানুষ এসছে। এবং সেখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে এই যে প্রসেসটা, হ্যাঁ, যে এখানে এসে আপনার ভিজিটর ভিসা এসে আপনার এয়ারপোর্টে যেটা রেফিউজি ক্লেম করা যায়, তো সেটা কিন্তু আপনার এরকম না, সেটা কিন্তু একটা ইল্লিগাল প্রসেস না। কিন্তু এখানে এটাও সত্যি যে এইটার একটা এক্সপেকটেশন আছে যে কারা এটা করবে তারা আসলেই নিপীড়িত। তো সেখানে যে পরিমাণ মানুষ হয়তো নিপীড়িত, তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ হয়তো এই দাবিটি করেছে। কিন্তু ওকে, এটা একটা সিস্টেমের একটা ফ্ল। এবার আমি লাস্ট পয়েন্টে বলে নেই, না বল। কিন্তু এই যে মানুষগুলা যারা এসছে, হ্যাঁ, তারা যেই আহ, যারা যেই জিনিসের উপর নির্ভর করেছে, সেটা কিন্তু মূলত বাংলাদেশি এবং ইনফর্মাল নেটওয়ার্ক। বাংলাদেশি মানুষই কিন্তু তাদেরকে এই যে বলেছে যে তুমি এখানে আসো, তুমি এই টাকাটা আমাকে দিলে তুমি আসলে এখানে তোমার কাজ করতে পারবে, হ্যাঁ। তারপর এখানে এসে যে লয়ারের সাহায্য নিচ্ছে, বাড়ি ভাড়া নিচ্ছে, প্রতিটি পদক্ষেপে তারা আমি বলবো প্রতারিত হচ্ছে। এর প্রতিটি স্টেপে কিন্তু বাংলাদেশিরা জড়িত। বাংলাদেশি। তো এখন এই দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে ওভারঅল সিস্টেমে কিছু ফ্ল রয়ে গেছে, সেখান থেকে তারা আসছে। সেখানে আপনি এই প্রশ্নটা করতে পারেন, ভুক্তভোগীও আছে, সুবিধাভোগীও আছে। কিন্তু তারপরের যে কাহিনীটা, এখানে আসার পরে কি হচ্ছে, মানে এই জিনিসটা আমি বিং যত ম্যানিপুলেটেড। রিসার্চ করছি ওকে, আপনি কিন্তু মাসফি আপা কিন্তু দুটা, আমি যেটা বুঝলাম সোফার, দুটো ইস্যু আসলে। একটা হচ্ছে যে সিস্টেমের ফল এখানে বলেনি আমাদের, ওইটা একটু ক্লিয়ার করি আমরা, কেন সিস্টেমটা হঠাৎ করে কানাডিয়া কেন বাচ্চা খুলে দিল, ওইটা একটু বলতে হবে আমাদের। নাম্বার টু হচ্ছে যে আসার পরে তো আমরাই ওদেরকে প্রতারিত করছি, বিকজ দে ডোন্ট নো এনিথিং। আর তাদেরকে যা বলবেন তাই তো বলবেন। বাংলাদেশ তো বসতে দিলে তো শুতে চাবেই, বসার সিটটা কিন্তু আমরাই দিচ্ছি, হ্যাঁ, শুতে তো চাবেই, এটা তো নর্মাল। আর কিন্তু কেন হলো, এটা হচ্ছে কোভিড এর সময় আপনি যেটা বললেন যে রক্সবোরোতে কুবেকে যখন বর্ডার বন্ধ করে দেয়, কারণ 50% অফ দ্য রিফিউজি অ্যাসাইলাম ক্লেম আসছিল আমেরিকা থেকে, পায়ে হেঁটে। বন্ধ হওয়ার পরে যেটা হলো যে উইদাউট চেকিং কানাডা হঠাৎ করে ইমিগ্রেশন ছেড়ে দিল। মাসফিক যদি একটু আলোকপাত করতে পারো, জি, ইফ ইউ নো, আই নো জি, সামথিং বাট ইয়া। জি, ফর শিওর। থ্যাংক ইউ। ম্যাডাম যে কথাটা বললো যে বাংলাদেশে এটা খুবই কম অংশ, কিন্তু আসলে এটা আমার কাছে স্ট্যাট আছে, এটা হলো 4%। গত 1-1.5 বছরে যে ইমিগ্রেশনে যারা অ্যাসাইলাম সিকার, তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত হলো 4% মাত্র। আর যেই কারণে সবাই এখন আপ এন্ড আর্মস, ওয়াই নট বিফোর, যে আগে কখনো হয়নি, এখনই সবাই খুবই একদম জেনারেলাইজেশন করছে। তার কারণ হলো যে আনএমপ্লয়মেন্ট রেট, সত্যি কথা বলতে গেলে সবার যখন নিজের গায়ে এসে ঘা লাগে তখনই সবাই সোচ্চার হয়ে ওঠে। তো চাকরি হারাচ্ছে। কিন্তু আপনার আরেকটা জিনিস জানতে হবে, আপনারা অনেকে আমরা জানি না যে মেক্সিকোর কিন্তু ভিসা লাগতো না মাঝখানে। মাঝখানে একটা সিস্টেম করেছিল যেখানে মেক্সিকানরা ভিসা ছাড়া কানাডা আসতে পারতো। ওটা যখন দেখলো যে চরম আকার ধারণ করছে, তাড়াতাড়ি এটা চেঞ্জ করা হয়েছে এবছর জানুয়ারির দিকে, যে না, ওদের আবার ভিসা লাগবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ল্যান্ড অ্যাসাইলাম সিকার। যে আগে একটা ব্যাপার হলো যে আপনি আসবেন, এসে এয়ারপোর্টে অ্যাসাইলাম সিক করবেন। এখন দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা স্টাডি করা অবস্থায় স্টাডি পারমিটে থাকতে দে আর অ্যালাউড টু অ্যাপ্লাই ফর অ্যাসাইলাম। তারা তাদের স্ট্যাটাস চেঞ্জ করতে পারছে। এবং এটা হতে যে যেটা বাংলাদেশিরা, এটা আপনি বলতে পারেন আমি একটু বায়াসড, কিন্তু আমার মনে হয় আমরা খুবই সুযোগ সন্ধানী, আমরা সবসময় চেষ্টা করি কিভাবে শর্টকাটে সবকিছু করে ফেলা যায়। এবং স্টুডেন্টরা কি করছে যে অন্যান্য উপায় না দেখে, আমার কাছে অনেকগুলো এক্সাম্পল আছে যে অন্যান্য উপায় না দেখে ওদেরকে কেউ কোনো একটা গ্রুপ বুদ্ধি দিচ্ছে যে না, তুমি অ্যাসাইলাম সিক করো, আর না হলে দেখো কাউকে বিয়ে শাদী করে ফেলতে পারো নাকি। ব্যাস, ওরা কিন্তু পড়াশোনার ধান্দায় নেই।
কিন্তু এখানে একটা কারণ আছে, একটু বলি। আমরা কিন্তু পরে রিয়েল গল্পে আসবো। দর্শক যারা শুনবেন রিয়েল করুণ কাহিনী বা প্রতারণার কাহিনীও আসবে কিছুটা, হয়তো বা আর না আসলেই বাকি। যে প্রশ্নটা বললো যে একটা ব্যাপার, মার্ক মিলার হচ্ছে আমাদের ইমিগ্রেশন মিনিস্টার, তো ওনার আসলে দায়িত্ব, বর্তমান লিবারেল সরকারের দায়িত্ব কিন্তু আসলে এড়াতে পারছেন না। খুলে দিলেন, বেসিক্যালি খুলে দিচ্ছেন। কোনো মানে মানে অটো 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 ভিসা হয়ে যাচ্ছে। আমরা শুনেছি পুরো প্লেন ভর্তি চলে আসছে সিলেট থেকে তারা ভিজিটার ভিসায়। আমরা শুনেছি যে চাচার চাচা লিখে দিয়েছে ইনভিটেশন, হয়ে গেছে ভিসা, কোনো রেস্ট্রিকশন নেই। বিকজ দে ওয়ান্টেড দ্য পিপল টু কাম, রাইট, ভিজিটার্স ভিসা। আর স্টুডেন্টের কথা যেটা বলা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট মিনিস্টার যেটা আছে র্যান্ডি, ওনার লাস্ট টাইম বলে গেলাম, উনি আবার বলছেন যে কি করার পরে এখন আবার হঠাৎ করে কমায় দেওয়া হয়েছে, রাইট। কলেজে যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আর ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না, যেটা বলা হচ্ছে যে অনেকে আসছে আওয়াজ কলেজে গিয়ে। কমিয়ে দেওয়া হয়েছে, জি। হ্যাঁ, কমায় দেওয়া হচ্ছে। এখানে তো প্রতারণা হলো একটা লোক। এটা তো এমন একটা ব্যাপার না যে বাংলাদেশ থেকে বললো আসলো স্টুডেন্ট, জি। আসার পরে আবার চলে গেল, বললো এখন তোমার কাছে গো ব্যাক। এত সহজ না তো আমাদের দেশ থেকে। যারা আসে তারা অনেক ইনভেস্ট করে আসে, অনেক একটা ড্রিম, একটা স্বপ্ন নিয়ে আসে। এই স্বপ্ন করে বলা হয়েছে তুমি আসো এখানে, কাম টু কানাডা ফর স্টাডি, ফর ওয়ার্ক, ফর এক- স্টে। এগুলো লেখা আছে জি, কিন্তু রাস্তায়। জি, এখানে একটা কথা বলে রাখি যে আপনি যদি এখন গভর্নমেন্টকে কিংবা যারা এই প্রোগ্রামগুলো রান করছে তাদেরকে কনফ্রন্ট করেন, তারা ক্লিয়ারলি বলে দিবে যে না, দ্যাটস নট হাউ ইটস ডিজাইনড, যে আমরা স্টাডি পারমিট আসবে মানে তুমি স্টাডি করবা, তারপর একটা পরে কিন্তু, মানে ইফ ইউ লুক এট দ্য ডকুমেন্টস, আপনি একটা ওয়েবসাইট কানাডার সিআইসি ছিল, এটা এখন আর সিআইসি হয়েছে, ক্লিয়ারলি লেড আউট যে আপনি পড়াশোনা করলে, আপনার জব থাকলে, এই পয়েন্ট আসলে সুন্দরভাবে আপনি ইমিগ্রেশন করে ফেলতে পারবেন। একেবারে একটা ইনভাইটিং। মানুষ, জি, একটা মানুষ যখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসবে, নট অনলি বাংলাদেশ, এনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারা এখানে একটা বেটার লাইফস্টাইলের জন্য আসছে, বেটার একটা লাইফের জন্য আসছে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালো কিছু করার জন্য আসছে, তো তারা অবশ্যই এটা বুঝবে যে না, এক্স্যাক্টলি। আমি তো তাহলে এখানেই থেকে যেতে পারি। এখানে আপার কাছে আমি যাব। আমি চেষ্টা করছিলাম একটা ডেটা আনার জন্য, সেই ডেটাটা পেলেই আনবো। আপনার কাছে দেখেন, এটাই বলছিলাম আমরা যে অ্যাসাইলাম সিকাররা কিভাবে বাড়ছে। রিসেন্টলি এত একটা বিশাল একটা একটা হাইক তৈরি হয়েছে। এবং তার মধ্যে যে এই আমি সিবিসি রিপোর্ট থেকে নেওয়া, এটা রিফিউজি ক্লেম দেখেন মেক্সিকো নাম্বার 1, বাংলাদেশ কিন্তু নাই এখানে, এই যেটা আমরা লিস্টেই বলেছি। নাই। এবং ইন্টারন্যাশনাল মধ্যে যে ইন্টারন্যাশনাল যেখানেই যাক না করো, ওদের তো কারণ আছে, ইন্ডিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, জি। টার্কি, উই আর নট। সো বাংলাদেশিদের প্রতি যে এত রাগ, এই তো হওয়ার উচিত না আসলে। আমি কিছুটা ডাটার উপর, এই যে যেটার কথা একটু আগে মাসফিক বললো, তারপর আপনার গল্প শুনবো আমি, যে স্টাডি, এক্সপ্লোর, ওয়ার্ক, স্টে, দিস ইজ এ দিস ইজ অ্যান ইনভাইটেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তাদেরকে আপনি ইনভাইট করে নিয়ে এসে আপনি বলছেন যে তারা চলে যাও। আমরা কিছু তথ্য দিচ্ছি এখানে। আলজেরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন মার্ক পিলারের চেহারাও দেখলেন এখানে, এবং দেখলেন যে কোন কান্ট্রিগুলো থেকে বেশিরভাগ, এবং তারা কেন রিজেক্ট হয়, এই পয়েন্টটাতে আমরা যাব। আমি একটু এলোমেলো দেখালাম যাতে পাবলিক বোঝে যে আমাদের কাছে কিছু প্রিপারেশন আছে, আমরা লোডেড হয়ে আসছি। সো ঠিক আছে, এবার আপা অনেকক্ষণ শুনে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটি ব্যাপার আছে। যখন কানাডায় আপনার এই অঙ্গীকার করা হলো যে স্টুডেন্ট ভিসায় এসে স্টুডেন্ট পড়াশোনা করে সে পিআরটা পাবে, এটা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে না, এটা যে পাবলিক ইউনিভার্সিটিতে যে পড়বে সেখান থেকে করা হবে। এখানে কিন্তু আপনার যেটা মানে আমরা ইউএসএ তে যেগুলোকে কমিউনিটি কলেজ বলি বা আরো ছোট প্রাইভেট কলেজ, সেগুলো এটাতে অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু যখন বাংলাদেশ থেকে এবং বিশেষ করে ইন্ডিয়া থেকে স্টুডেন্টদেরকে আসতে বলা হয়েছে বা মানে যেভাবেই হোক তারা এসছে, তারা প্রত্যেকে এটা ধরে নিয়েছে যে তারা কানাডার যে কোনো জায়গায় অ্যাডমিশন হলেই এই ডিগ্রি পেলেই ওরা পিআরটা পাবে। এটা কিন্তু সঠিক তথ্য ছিল না। এবং বিশেষ করে আমি যেটা শুনেছি যে ইন্ডিয়াতে এটা নিয়ে অনেক বেশি স্ক্যামের মতো হয়েছে, যেখানে অনেক সংখ্যক স্টুডেন্টদেরকে আনা হয়েছে এটা বলে, কিন্তু তারা এসে দেখেছে যে এটা সত্য না। কাজে এখানে এখানে একটু ধোঁয়াশা একটা ব্যাপার আছে। সব জায়গাতে আপনার পড়াশোনা করলেই যে আপনার পিআর পাবে সেই অঙ্গীকারটা তো কিন্তু করা হয়নি। কিন্তু এই ফাইন প্রিন্টটা, এই খতিয়ে দেখা বা এই ইনফরমেশনটা পুরা অনেক স্টুডেন্টই আচ্ছা, না জেনে এসেছে। কিন্তু আপা এই মাসফিক একটু বলছিল কথাটা, যে তাহলে মানে দু রকম না, একটা একটা হচ্ছে ইকোনমিক, যারা ডিসপ্লেসমেন্ট হয়ে আসছে, তাই তো, ইকোনমিক কারণে, আরেকটা হচ্ছে যে ওই যে প্রসিকিউশনের কারণে। এই পয়েন্টটা যদি আমরা হ্যাঁ, একটু আলোচনা করি, কারণ আচ্ছা, মানে কেন অ্যাসাইলাম। প্রসিকিউশনের যেটা শোনেন, যেটা হয়েছে কি, যেহেতু বাংলাদেশে হয়তো এটা আমি একটা অনুমান করে বলছি, বাংলাদেশে যখন দেখা গেল যে ভিজিটর ভিসাটা পাওয়া এত সহজ, তখন এটাকে একটা বিজনেস আইডিয়া হিসেবে ব্যবহার করেছে। তারা প্রচুর মানুষকে, এবং আমার কাছে মনে হয় টাইমিংটা, বাংলাদেশে কিন্তু কোভিড এর পরে প্রচুর মানুষ মধ্যপ্রাচ্য থেকে ফেরত এসছে, হ্যাঁ, যারা
যাদের কাছে অর্থ আছে কিন্তু তারা কোনো কাজ করতে চাচ্ছে, হ্যাঁ। কিন্তু এটাও মনে রাখতে হবে এখানে যারা এসছেন তারা কিন্তু প্রচুর বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে এসছেন, হ্যাঁ। আচ্ছা, তো তখন এটা কেউ এই জিনিসটা তাদের মানে এভাবে করে এটা আপনার ফ্লন্ট করেছে বা এটা বিজনেস আইডিয়া যে হ্যাঁ এভাবে করে কানাডায় তুমি কাজ করতে যাবে, কিন্তু দ্য ইজিয়েস্ট ওয়ে ইজ ওখানে গিয়ে ভিজিটর ভিসা নিয়ে এয়ারপোর্টে বলবে যে আমি রেফিউজি ক্লেইমেন্ট, হ্যাঁ। তো এখন এই এই জিনিসগুলো এটার মধ্যে নিশ্চয়ই অনেকে আছে যারা আসলেই আপনার প্রসিকিউটেড হয়েছে, কিন্তু এর মধ্যে হয়তো অনেক বিপুল সংখ্যক মানুষ আছেন যারা প্রসিকিউটেড না, যারা আচ্ছা হচ্ছেন যে আমরা যেভাবে বলি ইকোনমিক ইমিগ্রেন্ট, হ্যাঁ। এখানে কিন্তু তারা এই পদ্ধতিটা ধরেছেন কারণ এটা সহজতম পথ। কিন্তু আপনি কিন্তু ওদেরকে ফোকাস করছেন। আমার মনে হয় মাশফিক ফোকাস করার চেষ্টা করছিল যে আমরা যারা আছি আমাদের রেসপন্সিবিলিটি, আমরাই তো হুম, গালি দিচ্ছি ওদেরকে। আচ্ছা, তো হ্যাঁ, যে ফোকাসটা এখানে লাইটটা এখন আমাদের উপরে দিই যারা আছি আমরা। জি আচ্ছা, টু বি ফেয়ার দো একটা কথা বলি যে দ্য ওয়ে ইকোনমিক্স ওয়ার্কস, শুধু হুম, আপনার এটার একটা ডিমান্ড ছিল বাংলাদেশে। অনেক লোকজন আমাকেও বলে যে ভাই নিয়ে যান, কত টাকা লাগবে খালি বলেন, হ্যাঁ। হুম, মানে কোনো এছাড়া আর কোনো ডানে বামে কোনো কথা নেই যে ভাই কত টাকা লাগবে বলেন। মানে ব্যাপারটা যে ওদেরকে একটু বোঝায় বলবো যে কিরকম, তারা এটাতে হ্যাঁ, ইন্টারেস্টেড না। এবং এটা হওয়াতেই মার্কেটটা ক্রিয়েট হয়ে যে কিছু সুযোগ সন্ধানী লোকজন যে আমার কাছে আসলে আমি হয়তো বোঝানোর চেষ্টা করেছি পরিচিত হলে, ওনারা বলছে হ্যাঁ অসুবিধা নেই, আপনি এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেন, বাকিটা আমি দেখছি। হুম, কিন্তু হুম, তারা তো তো এটা আইনের মধ্যেই থাকে, তারা তো আইনের ফ্রেমেই থাকে যারা প্রতারণা করছে, এমন তো না যে। নট নট নেসেসারিলি, কারণ হুম, আপনার একজন লাইসেন্সড রিপ্রেজেন্টেটিভ হতে হবে। ওটার একটা লাইসেন্সিং সিস্টেম আছে কানাডায়। এটা কেউ এটা না করেই অনেকে চালিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমার লাইসেন্স আছে আমি। ইভেন একজন শুনলাম যিনি ওই যে বিসিসিবিতে একজন সাংবাদিক সাহেব, উনি নতুন করে শুরু করেছেন। যে উনি একজনের নুরুল নাম ইসলাম বললো তো। যে উনি নাকি বলতেছে আরসিআইসির উনি হলো চিফ চেয়ারম্যান সভাপতি, মানে যা পারতেছে হ্যাঁ, বাংলাদেশে। বাংলাদেশে একটু চাকচিক্য দিলেই লোকজন খুশি হয়ে যায়। জি, আর দেশের ব্যাপারটা কি, আমি যেই কারণে আমি বিদেশে এসেছিলাম, আমার আমিও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম এককালে, সেখান থেকে আমি আজকে 20 বছর কানাডায়। আমাকে বিদেশে আসার কারণ হলো দেশে সেফ ছিল না। আমার ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো মিলিটারি। ইভেন স্টিল মাই ড্যাড ডিডন্ট ফিল সেফ যে না কিছু একটা হয়ে যেতে পারে, তার থেকে বাবা তুমি বিদেশ চলে যাও, বিদেশে গিয়ে দেখো, পড়াশোনা করো, ওখানে থাকো। তো এই জিনিসটা কাজ করে বাংলাদেশে, যে আমার ছেলে থাকলে তো কিছু একটা হবে। প্যারেন্টসরা যেভাবে পারে টাকা পয়সা না জোগাড় মানে করে আর দিচ্ছে যে ওই যে তুমি যদি বিদেশ ইনসিকিউরিটির যেতে কথা পারো বলা হচ্ছে, চলে তাই তো যাও। সোশ্যাল ইনসিকিউরিটি, দ্যাটস হোয়াট ইউ আর সোশ্যাল সেইং। ইনসিকিউরিটি, আচ্ছা, জি। কিন্তু তো কিন্তু কানাডিয়ান, এই দিস কারণে ইজ নট ফেয়ার। না ডিমান্ডটা না, আছে। ফেয়ার বললে তো হবে না। না না, এখানে একটু আর্গুমেন্ট করতেই হবে যে কম্পেয়ার করে যে আলজেরিয়া, জি টিউনিশিয়া, যেখানে ওয়ার, সিরিয়া থেকে আসছে, ইউক্রেন থেকে আসছে, বাংলাদেশ তো দ্যাটস নট বাংলাদেশ। বাংলাদেশ থেকে আসছে বললে এখন এই যে ইদানিং অনেক সহিংসতা হচ্ছে, সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে, এটা বলা যেতে পারে যে আবার হইতে পারে এরকম একটা দেখে এখন অনেকেই চলে আসবে। সরি তো আজম এই ভাই, আমি বাংলাদেশ যেটা তো বলতে যুদ্ধ চাচ্ছিলাম বিধ্বস্ত যে না। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে মানুষজন যে এখান থেকে গিয়ে বাংলাদেশে গিয়ে বিজনেস খুলছে, যে আপনারা আমার কাছে আসেন, আমি কনসালটেন্ট, আমি কানাডা নিয়ে যাব, ওদের কেন মার্কেট আছে এটার প্রশ্নের উত্তরে আমি বলছিলাম যে এটার মার্কেট আছে কারণ এটার ডিমান্ডও আছে, সাপ্লাইও আছে আসলে। এর জন্যই মার্কেটটা এক্সিস্ট আই করে। সি হোয়াট ইউ আর সেইং, আর বাংলাদেশ ইজ জি সাফোকেটিং সো এনিওয়ান জি ওয়ান্টস টু গো সাফোকেটিং। অ্যাকচুয়ালি। এবং ওরা এটা তখন আর চিন্তা করে না যে আমরা কিভাবে যাচ্ছি, আমি কি ওখানে যে রেফিউজি ক্লেম করা মানে কি, শরণার্থী হওয়া মানে কি, কিংবা প্রসেসটা কি, এগুলো ওরা আর চিন্তা করে না। ওরা খালি দেখে যে হ্যাঁ আমার কিছু বলছে ওয়ার্ক পারমিট হয়ে যাবে। আপনার যদি কিছু অ্যাড করতে চান আমরা যাব যে হ্যাঁ, আহ, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আপনি যদি এখন মানুষের মুভমেন্ট দেখেন পুরো পৃথিবী জুড়ে, সব কিন্তু গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থে যাচ্ছে, কারণ গ্লোবাল সাউথে জনসংখ্যা বেশি, গ্লোবাল নর্থে আপনার লেবারের নিড আছে, হ্যাঁ। তো ক্যানাডার লেবারের নিড আছে, কিন্তু এই নিডটাকে যেভাবে করে পূরণ করা দরকার আপনার, বিশেষ করে আপনার যদি ব্লু কলার ওয়ার্কারের নিডটা পূরণ করার জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে, যে পদগুলো খুলে দিতে হবে, সেটা অনেক দেশই ওভাবে করে করে না। কিন্তু এই যে এভাবে করে একটা জনগোষ্ঠী আসছে, এরা অ্যাবজর্ব হয়ে যাবে ব্লু কলার লেবারে। আমি আরেকটু পরিষ্কার করে, আমি আমেরিকার যেহেতু ইমিগ্রেশন নিয়ে করি, আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমেরিকার ইমিগ্রেশনে প্রতি বছর যেটা হাই স্কিল লেবার, সেটার কোটাটা কতখানি আপনার অ্যাপ্রুভ করবে ফেডারেল গভর্নমেন্ট, সেটা মার্কেটের কি ডিমান্ড সেটার সাথে একটা সামঞ্জস্য রেখে সংখ্যাটা চেঞ্জ করা হয়। কিন্তু যেটা ব্লু কলার ওয়ার্কার, হ্যাঁ, যেমন কনস্ট্রাকশনের কাজ করবে, অ্যাগ্রি ওয়ার্কার, তাদেরটা আর চেঞ্জ করা হয় না। তাদের সংখ্যাটা এত কম, কিন্তু ইকোনমিতে তো ডিমান্ড আছে, তাই না? ঠিক এটা আছে ছাড়া তো বুঝলাম। হবে না। তো তখন তারা আসে, হ্যাঁ, তারা আসে ইলিগালি। এবং এই প্রসেসটা এমন ভাবে একটা প্রসেস দাঁড়িয়ে গেছে, এটা একটা এক্সপ্লয়টেটিভ প্রসেস। সবাই জানে যে ওদেরকে এমপ্লয় করছে তারও লাভ, মানে যে কাজটা করছে তার খালি ক্ষতি, এটা ছাড়া সবার লাভ।
আর্থিক আচ্ছা, লাভ। হ্যাঁ, এই এবার একটু জন্য এই প্রসেসটা এভাবেই চলে। এটা হচ্ছে আমরা বুঝতে পারছি কেন হচ্ছে, আমরা বুঝতে পারছি, আসলে সবাই বুঝছে। ঘটনা হচ্ছে যে এখন হুম কি করা যায় প্রথমত, এটাতে আমরা যাব শেষের দিকে। তার আগে একটু বলি যে ডক্টর মেহরাজ মোহাম্মদ, আপনি একটা প্রজেক্টে এসেছেন এখন, প্রজেক্টের সম্পর্কে হুম যদি একটু বলেন যে আপনার আচ্ছা প্রজেক্টে, তাহলে আমরা একটু রিলেট করতে পারি। আচ্ছা। অবশ্যই। আমি তো এমনিতে আমি টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওখানে পলিটিক্যাল সায়েন্স আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়াই। অনেক বছর হয়ে গেছে, 20-22 বছর হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর আমি এখানে এসেছি, আমি ফুল ব্রাইট পেয়েছি, আমি ম্যাথ মাস্টারের সাথে আমি অ্যাফিলিয়েটেড। আমার রিসার্চ হচ্ছে বাংলাদেশি ডায়াসপোরা নিয়ে। কিন্তু আমি আমার রিসার্চটি নিয়ে এসেছিলাম, যেহেতু আমি আমেরিকার ইমিগ্রেশন সিস্টেম নিয়ে ওটা আমি অনেক বেশি অবগত, ওইটা আমার রিসার্চ এরিয়া। আমার কানাডা সম্পর্কে অনেক একটা পজিটিভ টেক ছিল, হ্যাঁ। কিন্তু যাই হোক, এখন এখানে এই যত রিসার্চ করছি এর ফ্ল গুলো আরো মানে বেশি উন্মোচিত হচ্ছে। তো আমার শুধু রেফিউজি না, আমি পুরা কেনেডিয়ান ইমিগ্রেশন এবং সবচেয়ে বড় জিনিস যেটা, এই যে ডায়াসপোরার পার্সপেক্টিভ থেকে ইমিগ্রেশন, এই জিনিসটা আমি দেখতে চাচ্ছি। তো আচ্ছা, আমার প্রাইমারি ডেটা, আমি অনেক মানুষের সাথে কথা বলেছি। আর মানে আরো যা যা তো প্রাইমারি কিছু যদি সেকেন্ডারি। আমাদের শেয়ার করেন, আমি মাশফিকের কাছে যাব, তার আগে মাশফিক একটু শুনেন ওনার জি জি অ্যাকচুয়ালি কি অবশ্যই, কি ফাইন্ডিং। আপনি মানুষের সাথে অ্যাবসলিউটলি। কথা বলছেন, আপনি কথা বলেছেন রিফিউজি যারা হ্যাঁ, করেছেন, আমি ক্লেমেন্ট বলেছি, কেসের। আমি মোটামুটি কি 8-10 আপনার জনের সাথে বলেছি। আমি আপনার কি কয়েকজন অবজারভেশন? লয়ারের সাথে কথা বলেছি, তো তাদের সবার কাহিনী মানে খুবই করুণ, যে তারা অনেক বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে এসছেন। অনেকেই বলেছেন যে তারা খালি আপনার ইকোনমিক কারণে জব খুঁজতে এসছেন, আবার অনেকে বলেছেন তাদের অসুবিধা ছিল, তাদের ধরেন জমি জমা নিয়ে নিয়েছে, বা আপনার কোনো মানে মানে তারা আর কি দেশে যেটা বলছেন সেফ ফিল করেনি, অনেক মানে কি ধরনের রাজনৈতিক কারণে। রাজনৈতিক ব্যাপার বলেছে তারা? হ্যাঁ, ঠিক রাজনৈতিক না, একটা জমি জমা সংক্রান্ত, একটা ছিল ধর্মীয়। আর আর ছিল আর কয়েকজন, তারা আপনার জাস্ট তারা যে কোনো জায়গায় তারা কাজ খুঁজছেন। এটা কানাডা না হয়ে যে কোনো দেশ হলেই তাদের হতো, কিন্তু তারা তারা কোথাও গিয়ে তারা কাজ করতে চাচ্ছে। তারা মধ্যপ্রাচ্যে ছিলেন, তাদের ফিরে যেতে হয়েছে বাংলাদেশে, হ্যাঁ। তো এরকম একটা মিশ্রণ, হ্যাঁ। কিন্তু এই তাদের কারণটা ভিন্ন, কিন্তু এই দেশে এসে যে অভিজ্ঞতাগুলো, সেগুলো খুবই এক এক রকমের। এবং খুবই দুঃখজনক ভাবে তারা প্রত্যেকটা জায়গায় প্রতারিত হয়েছে নিজের দেশের মানুষ দিয়ে, হুম, হুম। হ্যাঁ। যেমন ইভেন লয়ারের কথাও বলছেন, লয়াররা অনেক কেস একসাথে নিচ্ছে। তারপর ধরেন যে লয়ারকে উনারা 6,000 টাকা দিয়েছেন, উনারা রিসিট পেয়েছেন 3,000 টাকার, হ্যাঁ। তারপর যেখানে বাসা ভাড়া, উনারা উনারা তো উনাদের রেফারেন্স নাই, উনারা বাসা ভাড়া নিতে পারছেন না। আরেকজন বাংলাদেশি ধরেন একটা 2,000 টাকার বাসা ভাড়া নিয়েছে, 10 জন থাকে, তারা প্রত্যেকে 400 টাকা করে দেয়। এবং তাদের এমন ছোট রুম, এবং ধরেন একটা বাথরুম সবাই শেয়ার করে, মানে এগুলো একদমই হাইজেনিক না। আর ওইখানে কিন্তু বিপুল পরিমাণে প্রফিট আরেকজন করছেন। তারপর অনেকের সাথে আমি কথা বলেছি, তাদের ওয়ার্ক পারমিট আছে, কিন্তু ধরেন তাদের ইংরেজি জ্ঞান অত ভালো না। তারা অন্য কোথাও গিয়ে আপনার প্রতিযোগিতা করে কাজ পাবে, এরকম এরকম হয়তো হবে না। তো উনারা এমন কাজ করতে বাধ্য হচ্ছেন চেনা মানুষের, যেখানে অনেক আন্ডারপেইড। আমি একজনের সাথে কথা বলেছি, উনি সারাদিন কাজ করে দিনে $50 পান, হ্যাঁ। কিন্তু আপনার কানাডায় তো মিনিমাম পনেরো তো টাকা করে, 17। হ্যাঁ, এক্স্যাক্টলি জি 15 টাকা উচিত ছিল। হ্যাঁ, তো এরকম আর কি। কিন্তু আরো একটা জিনিস আমি জিজ্ঞেস করছিলাম ওনাদেরকে, যে কে কে সাহায্য করছেন, কিন্তু ওই সাহায্যগুলো কিভাবে বলবো, মানে ওই সাহায্যগুলোতে উনারা ফিল করেন যে উনাদেরকে একটা মানে মর্যাদার সাথে বা একটা এমপ্যাথির সাথে সাহায্য না, অনেক সময় যে সাহায্যটা একটা করুণার সাহায্য। তারপর আমি জিজ্ঞেস করি, আমি যেহেতু অনেক মানুষের সাথে কথা বলেছি, আমি এবার যখন পূজা হলো, আমি সবগুলো পূজার অনুষ্ঠান অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। তারপর আমি মসজিদের কয়েকজনের সাথে কথা বলেছি, এবং আমার যেটা ধারণা হলো যে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানে খুবই ভালো, সবাই অনেক আপনার পার্টিসিপেশন, খুবই ভালো মতো তাদের এগুলো করে তারা, মানে হেল্প করার জন্য সহযোগিতাটা বেশি পায়, এটা আমরা মানে আশা করতে পারি। দুই জায়গা থেকে আমি শুনেছি যে তাদের ঠিক ফান্ডিং এর কোনো সুবিধা নাই। কিন্তু আমি যাদের সাথে কথা বলছিলাম তাদের মধ্যে অনেক বা মসজিদ থেকে কোনো সহযোগিতা পাননি। আমার খুবই দুঃখ লেগেছে, কারণ এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তো আপনার, এটাই তো মানুষকে সাহায্য করা, এটাই তো মূল কথা, হ্যাঁ। মানে না, যাই হোক, আমরা এটা ক্লেম আমার করছিলাম ওনারা পার্সোনালি পান নাই, আমার। আপনি কয়েকটা কেস বলছেন, পরে আবার সবাই খেপে যাবে, মসজিদ কমিটি আমাদের খেপে যাবে, এটা পাবলিকলি হ্যাঁ, বললে কিন্তু এটা তো মিস্টেকটা। আমার কাছে, আমি যেভাবে দেখি যে যে কোনো ধর্ম প্রতিষ্ঠান, মন্দির মসজিদ গির্জা যাই হোক না কেন, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা। জি, হ্যাঁ, ওকে। কিন্তু মানে শুধু
এমনকি শুধু নিজের ধর্মের মানুষেরও যদি সেবা করে, আমরা হ্যাঁ, আমরা একটু কিন্তু ওরা কেউই সেটা পান। আপনারটা এক্সপিরিয়েন্স টরন্টো থেকে, আমরা একটু মশফিকের কাছে জেনে নিই। মশফিকের সাসকাচুয়ানে তো -20 এখন, আমাদের আবার কানাডায় শান্ত, এটা বুঝতে হবে, -20 বরফে ঢাকা। তো আমাদের মেইনলি তো সবাই এসে নিয়ে অন্টারিওর কুবেকেই সবাই অ্যাসাইলাম ক্লেম করে। এখান থেকে কি সবাইকে, আমেরিকা যেটা করছে দেখলাম যে নিউ ইয়র্ক থেকে করে পাঠিয়ে দিচ্ছে আটলান্টায় মেক্সিকানদেরকে। এখানে কি এরকম সিস্টেম, নাকি ওরা যেখানে আসছে ওখানেই বসে আছে, ড্যানফোর্ডে আছে? এট- মুশফিক। এটা 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 আসলে একটা ব্যাপার হলো যে জানার ও, কম জানার সমস্যা। সেটা হলো যে মুভমেন্ট অ্যালাউড, এটা অনেকে জানেও না যারা রেফিউজি হুম। ক্লেম করে। তারা সিটি সেন্টারে আসে, কারণ হলো ম্যাডাম যেটা বললেন যে ওনাদের তো অত রেফারেন্স নেই, ওনাদের তো পরিচিত নেই, ওনারা অন্যান্য চেনা জানা নেই। ছোটখাটো শহরে অন্যান্য প্রভিন্সে যেতে চায় না, যেগুলোর কথা বাংলাদেশে হয়তো শুনেনি। দেখেছে ড্যানফোর্ডে বাঙালিরা আছে, ওখানেই থাকে, এদের দ্বারাই প্রতারিত হচ্ছে, ওরা হ্যাঁ। তাও ওখানেই থাকছে যে মানে অ্যাটলিস্ট এটা মাইর পাচ্ছে, খেতেছে, জুতা খেতেছে, বাঙালি গেছে তো বাঙালি গেছে থাকবে। তারপরেও এখানে আছে। তো এটা এটা একটা খুবই মানবেতর ব্যাপার। আর রিলিজিয়াস যেই ব্যাপারটা, ইনস্টিটিউশনের যেটা, ওদের আসলে বাজেট কনস্ট্রেইন একটা বিশাল ব্যাপার, এটা পুরোটা হলো দাতব্য সংস্থা। তো ওদের নিজেদের একটা অ্যাসপিরেশন থাকে যে এটা হয়তো বড় করে একটা করবে। এটা আমি মানলাম না, আমি বলবো যে এটা জি বাজেটের প্রবলেম না, এটা প্রায়োরিটির প্রবলেম। এবং আমি আমি এটা সব ধর্মেরই না কিন্তু আপা, ও ক্রিটিসাইজ বলতেছে করছি, জি মসজিদ জি কমিটির কাছে তো আমি আমি আর যাবো না, এই ভেবেছি আলোচনায় আমরা যাবো না অন্য আসলে, কারণ কোনো, হচ্ছে সিরিয়া জি আছে, ঠিক তারপরে হচ্ছে আছে, হ্যাঁ। প্যালেস্টাইন গাজা আছে, অনেকের অনেক ধরনের প্রায়োরিটি তো বুঝতে হবে জি তো জি মসজিদের, হ্যাঁ, সেটাই যে ওটা সহজ একটা না। ব্যাপার আছে। আমি আসলে যেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মানুষদের একটু ভুল ধারণা হয়েছে, সবাই মনে করছে যে রেফুজি ক্লেম করে এসেই একদম গরম ভাত, বাংলায় যেটা আমরা বলি হ্যাঁ, যে মাসে এসেই মাসে গরম টাকা ভাত। পাওয়া যায়। হুম। হ্যাঁ, এটা এটা খুবই একটা ভুল ধারণা। আমি আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আপনি যখন কানাডা, মনে করেন যে আপনি, ওগুলা বাদ দিলাম যে আপনি কি প্ল্যান করে আসছেন না কিভাবে আসছেন, কিন্তু আপনার প্ল্যান হলো আপনি হুম, এসে এয়ারপোর্ট থেকে রেফুজি ক্লেম করবেন। আমি আপনাকে জাস্ট প্রসেস টাইমলাইনটা বলি। প্রথমে হলো আপনি সিবিএস অফিসের কাছে গিয়ে ক্লেম করবেন যে আমি অ্যাসাইলাম সিকার। এটা সে সাবমিট করবে, আপনাকে ছেড়ে দিবে এয়ারপোর্ট থেকে। দেওয়ার পরে কয়েক সপ্তাহ মিনিমাম লাগবে, যখন আপনি এর মধ্যে একটা লয়ার জোগাড় করতে হবে, তাকে ফি পে করতে হবে, লয়ার গিয়ে ইমিগ্রেশন কোর্টে এটা নিয়ে হাজির হবে, যাচ্ছে এরকম একটা কেস ফাইল করা হয়েছে অমুক তারিখে এয়ারপোর্টে। তখন ইট টেক্স অ্যাবাউট ফিউ উইকস যে কোর্ট একনলেজ করবে, যদি এটা ভায়াবল এর মানে কেস একসেপ্ট করার মতো হয়, তারা একটা লেটার দিবে যে এটা হলো একনলেজমেন্ট, যে হ্যাঁ আমি তোমার অ্যাসাইলাম কেস একসেপ্ট করলাম। এই লেটারটা হলো লাইফলাইন, এটার পরের থেকে জীবনটা শুরু হয় আসলে। সেখান থেকে আমি এখন যেটা শুনলাম, অন্টারিওতে ওয়ার্ক পারমিট, ওই কাগজটার এগেইনস্টে ওয়ার্ক পারমিট পায় এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স পায়। আপনারা যদি দেখেন সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের প্রোগ্রামগুলো তিনটা ধারা আছে: ডিসেবিলিটি, আপনি হলেন এখানকার সিটিজেন অথবা ইমিগ্রেন্ট কিন্তু কাজ পাচ্ছেন না, আর থার্ড হলো যদি অ্যাসাইলাম সিকার হন। এগুলো গভর্নমেন্টের রুল ভাই, এগুলো বাঙালিরা বাংলাদেশ থেকে বানায় আনে নাই, নাম্বার ওয়ান। তো তার 4 মাস লাগে মিনিমাম, আমি যেটা শুনলাম, আমি 8-10 জনের সঙ্গে কথা বলেছি, অ্যাভারেজ 3 থেকে 4 মাস লেগেছে ওয়ার্ক পারমিটটা হাতে পেতে, ওই কেস লেটার থেকে, ঠিক আছে। আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু আহ, কোনো রকম বেনিফিটের এলিজিবল না, কজ আপনার তো কোনো রেকগনিশনই নাই, আপনার সিম কার্ড নাই, আপনি ইউ ডোন্ট এক্সিস্ট ইন দ্য সিস্টেম আনটিল ইউ গেট ইউর ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট হওয়ার পরে যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, সেটাও ডিপেন্ড করে আপনার কি চাকরি আছে কি নাই। এটা ওপেন ওয়ার্ক পারমিট, আপনি যদি চাকরি পান, ওয়েল এন্ড ড্যান্ডি, আপনি কাজ করবেন লাইক এনিবডি এলস। কারণ এগুলো হলো 1951 অথবা 53-তে ইউএন এর কনভেনশনে কানাডা সাইন্ড আপ, এটা ওদের রুল যে আপনার হিউম্যান রাইটস। ওদেরকে আপনি অ্যাসাইলাম দিলেন, দিয়ে কোনো মতে রাখলেন তাহলে হবে না, ওদেরকে নর্মাল মানুষের মতো জীবনযাপন করার সুযোগ দিতে হবে, যতদিন না পর্যন্ত কোর্টে শুনানি হবে যে না ওকে রাখা যাবে না, অথবা হ্যাঁ ও থাকবে কানাডায়। তো ওয়ার্ক পারমিটটা পেলো, যদি কাজ না পায় তারা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স ক্লেম করে। এইটা নিয়ে সবার মাথা ব্যথা যে হ্যাঁ ওরা তো বসে বসে খাচ্ছে, ওরা কিছু করে না, আর আমি এখানে ট্যাক্স দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। Right. ওদের আপনাকে একটু ধারণা দেয় সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের অ্যামাউন্টটা। অন্টারিওতে রাইট নাও একটা সিঙ্গেল পার্সন পাবে 733 টাকা মাসে। হুম। আই রিপিট, ইটস নট বাই উইকলি, ইটস নট উইকলি, ইটস মান্থলি 733। সাসক্যাচুয়ানে এটা $1005, কুবেকে এটা $820। দিজ আর মান্থলি অ্যামাউন্টস, দিজ ইনক্লুডস আপনার বাসস্থান, খাবার, সবকিছু মিলিয়ে। আপনি যদি ওদের কাছ থেকে শেল্টার নেন তাহলে এই টাকাটা অনেক কমে যায়, এর জন্য কেউ চায় না শেল্টার নিতে। আপনি বলেন, আপনারা তো, আমরা তো অনেক বছর ধরে বিদেশ আছি, 730 টাকা দিয়ে একটা মানুষ, একটা স্বাভাবিক মানুষ কিভাবে চলে? না কিন্তু কনভার্ট করলে টাকা আবার অনেক মনে করে, হ্যাঁ, 730 মাসে মাসে শত কিন্তু হলে তো এখান থেকে তো খরচ করতে হচ্ছে, আপনি ওগুলা বাদই দিলাম। এবং আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে আপনাদের বাসা ভাড়া কিরকম, বলে যে ভাই যদি এক রুম নিয়ে থাকি মিনিমাম 600 টাকা। আমি বললাম যে হুম। আমি তো অন্তরে ছেড়েছি 2010-এ, তখন তো স্টুডেন্টরা 300, 400, হুম, 500-তে থাকতে পারতো। বলছে ভাই এখন ডিমান্ড এত না, বেড়ে গেছে যে সবাই হুম। ভাড়া বাড়িয়ে দিয়েছে। তো একটা মানুষ যদি একটা রুম নিয়ে থাকতে চায় ডিগনিটি নিয়ে, তার 600 টাকা যদি বাসা ভাড়া চলে যায়, একটা
বালেগ না একটা 18 থেকে ডিগনিটি 24। সরি ডিগনিটি তো একটা খুব একটা একটা হাস্যকর একটা কথা হয়ে গেল এখানে, যেভাবে ম্যানেজ আপনি যে রেসপন্সটা দিলেন, তাই না? ডিগনিটি তো আসলে নাই বেসিক্যালি, একদমই হ্যাঁ। নাই, একদমই নাই। বাট মানে এখন এরকম হয়েছে যে দুইজনও যদি, এই যে ম্যাডাম যেটা বললেন যে অনেকজন মিলে বেসমেন্টে থাকে, এবং এটাও কিন্তু ইল্লিগাল, বাড়িওয়ালা এগুলো ইল্লিগালি করছে, তারপরে তারা চরম ভাড়া চার্জ করছে, অনেক ভাড়া চার্জ করছে, তারা এগুলোর সিস্টেমটা নিচ্ছে। তো যেই ছেলেগুলো কিংবা যে লোকগুলো আসছে, এটা একদম সত্যি কথা যে তারা কাজ করতে চাচ্ছে, দে আর জাস্ট লুকিং ফর এ লিভিং, দে আর নট ট্রাইং টু চিট দ্য সিস্টেম, দে ডোন্ট ইভেন নো দ্য সিস্টেম প্রপারলি। আমাদের সিস্টেম এখনো কারা চিট করছে? আমরা ক্যানাডিয়ান, আমরা এনআরবিরা সিস্টেম চিট করছি, বিকজ উই নো দ্য ওয়েজ। উই নো দ্য ওয়েজ, থ্যাংক ইউ। এই যে উই নো দ্য ওয়েজ, আমি অল্প শুনেছি এরকম যে, আপনারা জানেন কিনা, আপনি শুনছেন কিনা, যে মেয়ে রাতে থাকার জায়গা নেই, ওই বাসের মধ্যে ঘুরতেছে, কারণ বাসটা সকাল, আমি শুনে এটা তো আমি এখানে আমি এখানে আরেকটা ক্লাস ডাইমেনশন অ্যাড করতে চাই, যেখানে আপনি, যারা এসছে তারা কিন্তু হতদরিদ্র না, হ্যাঁ, কিন্তু তারা কালচারালি এখন তারা আন্ডার ক্লাস, হ্যাঁ, জি কিন্তু এখানে যারা এক্সপ্লয়েটটা করছে তারা আমাদেরই সোশ্য ইকোনমিক কালচারের মানুষ, এবং তারা আমাদেরই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তো এখানে ক্লাসের জিনিসটা হ্যাঁ, যদিও আমরা আমেরিকা কানাডাতে অত বড় করে বলি না, কিন্তু এটা একটা বিরাট জিনিস। এই আপনার যে আপনি ওই কথাটা বললেন, একটা আমাদেরই বন্ধু, পর্যায়ে না পৌঁছালে আপনি ব্যাপারটা এক্সপ্লয়েট একটু বলা করতে দরকার পারবেন। পরিষ্কার করে, আমাদের বিবেক জাগ্রত করে, এবং তারাই আবার 31 পার্টি হবে, 100 লোকের পার্টি দিবে, 200 লোকের পার্টি দিবে, কারণ টাকা তো তাদের মানে গজায় গজায়, পাখায় গজায় টাকা হচ্ছে, জি এবং সেই দাওয়াতে আমরা যাব। আমরা একটা পয়েন্টে যাব, সেই পয়েন্টটা হচ্ছে যে আরেকটু শুনবো, 10 মিনিট আছি, আরো 10 মিনিট হয়তোবা। একটা পয়েন্ট, রিজেকশনটা কেন হচ্ছে, ফ্রড ক্লেইমস, এই পয়েন্টটা একটু ক্লিয়ার করা দরকার, কারণ অনেকে হয়তো দেশেও দেখবেন, দেখে হয়তো ভুল, কেউ যেন ভুল না বুঝে, আমরা তো ভুল তথ্যটা দিতে চাচ্ছি না, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, দ্যাটস দ্য হোল পারপাস। আমি আসলে ভাবছিলাম যে কিভাবে আমরা শেষ করব এই আলোচনা শেষ করার একটা লক্ষ্য থাকতে হবে, তো এই লক্ষ্যটা এটাই যে আমরা ভুল তথ্যটা যেন না দিই, মানুষকে যেন সাবধানে জি আসতে হবে। কত পার্সেন্ট আমি দেখলাম ঘেটে ইন্টারনেটে, যে 20 থেকে 30% হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স রেট, মানে 100টার মধ্যে, 100 জনের মধ্যে জি 20 থেকে 30% অ্যাসাইলাম ক্লেম হচ্ছে অ্যাকসেপ্ট হচ্ছে, তার মানে 70% কিন্তু অ্যাকসেপ্ট হবে না। হবে না। না হইলে লাইফটা কি হবে চিন্তা করেন ব্যাপারটা, না জি হইলে যাদের হয় না, কারণ হয় কনসিকুয়েন্স, ইলিগালি থাকতে হবে, না হলে চলে যেতে হবে, হ্যাঁ, সিম্পল ইলিগাল অ্যাজ থাকতে দ্যাট। হবে, অথবা না, ট্রাম্পের মতো মনে হয় খুঁজবে না, রাস্তায় রাস্তায় ঘুরবে না পুলিশের মতো, কিন্তু এটা লাইফ হয়েছে কিন্তু চলবে। এগুলো আজকে থেকে 10 বছর আগেও ড্যানফোর্ডে হয়েছে, যেখানে ইমিগ্রেশন অফিসাররা গিয়ে র্যান্ডমলি গিয়ে হাজির হয়েছে, বাসা নক করেছে বিভিন্ন টিপসের ভিত্তিতে, এবং আহ, যাদের প্রপার ডকুমেন্টেশন নাই ধরে ডিপোর্ট করে দিয়েছে। আচ্ছা, করেছে, ইটস তো নট এই নিউ। জিনিসটা আচ্ছা, খেয়াল রাখতে হবে। আমি এখানে জি আরেকটা জিনিস অ্যাড করি। অনেক মানুষই ধরেন, যেহেতু আপনার আমেরিকার ইকোনমি বড় এবং ইকোনমিক সুযোগ সুবিধা বেশি, হ্যাঁ, লিগালাইজেশনের প্রসেস অনেক কমপ্লিকেটেড, কিন্তু ইকোনমিক সুযোগ বেশি। অনেক মানুষই আপনার আমেরিকায় যাওয়ার কথা চিন্তা করবে, কিন্তু এখন আমেরিকায় যে আপনার রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, সেখানে কিন্তু আমেরিকায় গিয়েও খুব একটা সুবিধা হবে না, বরং হবে না। হয়তো আরো বিপদের মুখে মানুষ হুম। পড়বে। আচ্ছা, তো রিজেকশনের, একটা, হ্যাঁ জি বলেন। ওইটার ব্যাপারে বলতে চাচ্ছি, আপনি যেটা বললেন যে আসলে লোকজনের জানা দরকার ব্যাপারটা কি। আগে যেটা হতো যে কেস বেশিরভাগই রিলায়েবল ভালো কেস হতো, এর জন্য ইমিগ্রেশন কোর্টটা অনেক ব্যাকলগ ছিল, এবং এটার সুযোগ অনেকেই নিয়েছে যে ব্যাকলগ থাকার কারণে, যে ওয়ার্ক পারমিটে 2 3 4 বছর ছিল, এমনও হয়েছে 6 7 8 বছর পরে যখন কোর্টে ডেকেছে, তখন প্রসিকিউটরকে জাজ খুবই স্কল্ডিং করলো, করে বললো যে কি করতেছো তোমরা এতদিন ধরে। ব্যাস ওখানে ওই যে আহ, আহ, আপনার যে অ্যাসাইলাম সিকার তাকে হুম, অ্যাপ্রুভ করে দিয়েছে। তারপর করে দিল। এগুলো আচ্ছা, কিন্তু এখন লেজিসলেটিভ সিস্টেম কিন্তু অনেক আপডেটেড, এখন কম্পিউটারাইজ সিস্টেম, ও না এগুলো না, খুব কিন্তু কুইক। কিন্তু ওকে, সরি সরি টু ইন্টারাপ্ট, আমরা তো জি ডাঙ্কি দেখছি, ডাঙ্কিতে তো দেখলাম কি সুন্দর, শাহরুখ খান বললো খান যাবে না, আর বাকি দুজনকে তো দিয়ে দিল, ওরকম ভাবে কোটের একটা, হ্যাঁ, এটা তো হতে পারে না, এটা তো সিনেমা ওটা না। হচ্ছে সিনেমা, এটা এটা তো বলা বাহুল্য যে ওটা সিনেমা, কিন্তু তা, এবং সেটাও আমেরিকায় মনে হয় না, না ইংল্যান্ডে জানি। ইংল্যান্ডে না। ইংল্যান্ডে, না, ওটা কানাডায় ইংল্যান্ডের, ছবিটা ইংল্যান্ড। ইংল্যান্ডে ছিল, জি জি। তো কানাডায় যেটা হয়েছে যে ইমিগ্রেশন কোর্ট এখন অনেক ফাস্ট। আপনার আগে যেই আপনার সেফটি নেটটা ছিল যে হ্যাঁ মালয়েশিয়ার মতো 4 বছর 5 বছর গেলাম, ইচ্ছা মতো টাকা কামাবো, কামাই পরে বের করে দিলে অসুবিধা নেই। এখন কিন্তু আর এই সুযোগটা নাই, এখন এই সময়টা কমে আসছে। এখন আমি শুনেছি যে শুনানির ডেট 1.5 বছরেও এসে পড়ে, 1 বছরেও এসে পড়েছে, এরকম কেসও হয়েছে। তা আপনাকে যদি এই এই একটা কনফিডেন্স দিয়েও লোকজন আনে যে না আপনি অ্যাটলিস্ট 3 4 বছর তো ওয়ার্ক পারমিটে থাকবেনই, কারণ কেস এটা ঝুলতে থাকবে বাংলাদেশের মতোই, মোটেও বাংলাদেশের মতো না। এখানের এখানের জুডিশিয়াল সিস্টেম এত বাজেও না, তারা অ্যাডাপ্ট করে, তারা সিস্টেম আপডেট করে, তারা অ্যাজাইল।
তো যখনই দেখেছি ইমিগ্রেশন কোর্টে একটা ঝামেলা হচ্ছে, এটাতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং অনেকাংশে ওরা ব্যাকলগ কমিয়ে এনেছে, যার ফলে শুনানির ডেটগুলো খুব তাড়াতাড়ি এসে পড়ছে। এবং যদি আপনার কেস ঠিক মতো সাজানো না হয়, আপনাকে কিন্তু রিজেক্ট করে দিবে, তখন আপনি হয় ইলিগাল, না হলে আপনি ডিপোর্ট। সিম্পল অ্যাজ দ্যাট। অলরেডি ভিসাও তো আচ্ছা বন্ধ হয়ে আমি গেছে, এখানে ভিজিটর ভিসা। বলেন প্লিজ। হ্যাঁ, আমি এখানে অ্যাড করি, যেহেতু বিপুল সংখ্যক মানুষ ভিজিটর ভিসা নিয়ে এসে রিফিউজি ক্লেম করেছেন এবং ওনারা আসলে রেফিউজি না। হ্যাঁ, কিছু সংখ্যক নিশ্চয়ই আছেন প্রসিকিউটেড, কিন্তু কিছু সংখ্যক, বেশিরভাগই হয়তো তারা এটা না। তো তারা এটা কিন্তু একটা গল্প তৈরি করছেন। এখন এই গল্পটাকে বিশ্বাসযোগ্য করতে হবে, এটার জন্য এভিডেন্স লাগবে, অনেক কিছু লাগবে। তো বেশিরভাগ গল্পই ওই জায়গায় পৌঁছাবে না যেটা দেখে জি এটাকে করা যাবে। প্লাস আরেকটা জিনিস, এখন কিন্তু যে কোনো জিনিসের সত্যতা যাচাই করা ইজ জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, তাই না? জি আপনি বললেন যে আমার গ্রামে আগুন লেগেছে, তো ওই দিনের আপনার নিউজ পেপার দেখেই দেখা যাবে যে এটার কোনো, কোথাও এটার কোনো রেকর্ড নাই। হ্যাঁ, এরকম জি অনেক কিছু পাওয়া যাবে। না, সেটাও প্লাস আরেকটা আরেকটা ব্যাপার। লয়াররা যখন কেস নিচ্ছে, হ্যাঁ, জি আরেকটা ব্যাপার কি, আমাদের সিস্টেমের মধ্যে এখন অনেক বাংলাদেশি চলে আসে। এই মাশফিক এখন পলিসি অ্যানালিস্ট, এরকম প্রচুর লোক আমি জানি। বর্ডার এজেন্সিতেও বাংলাদেশি আছে, ইমিগ্রেশন এজেন্সিতেও আমি জানি বাংলাদেশি অফিসার আছে। সো এত জি সহজ না কানাডার, না। আসলে হ্যাঁ এত সহজ না। আর দেখভাল একটা টার্ম এখন যে দেখা বললাম যাবে যে আপনি প্রসিকিউটর হলো আপনার গভর্নমেন্টের পক্ষের যে লয়ার, তাকে প্রসিকিউটর বলে। হাতে গোনা কয়েকজন প্রসিকিউটর আছেন ইমিগ্রেশন কোর্টে, ওরা কিন্তু যখন দেখবে যে 20টা কেস একই কাহিনী, একইভাবে সবার আগুন লাগতেছে একইভাবে, ওরা তো এটা অবশ্যই কোশ্চেন করবে। এটা তো সিম্পল একটা ম্যাটার যে আচ্ছা এটা কি আসলে কি সিস্টেমে, কারণ লয়ার ইজ নট আ জোক, টু বি আ লয়ার ইজ এ ভেরি হার্ড থিং টু ডু। তো না না, দে কিন্তু নিউ আমরা তো হাউ টু সব হ্যান্ডেল করে দিই। দিস। আমরা আসলে করে না, বলে না, কথা বলে আরে বসে বসে, তারপরে বলে যে চা খাও, এই বিরিয়ানি আনো, জি বিরিয়ানি খাও, গল্প আস্তে করে ধামা চাপা দেয়। তারপরে আসো, তারপরে দেখিয়ে দেবো, আমাকে আরো 2000 টাকা দাও। আমরা জানি হাউ বাংলাদেশি পিপল টক। হ্যাঁ, বিশেষ করে জি দ্যাট টাইপ অফ পিপল, উই নো হ্যাঁ, হাউ। না, মাশফিক যে কথাটা বলেছেন একটা প্রসিকিউটরের এথিক্যাল দায়িত্ব, হ্যাঁ, জি কিন্তু এখানে যে লয়াররা বিপুল পরিমাণ কেস নিচ্ছেন, ধরেন একজন 200-300 কেস নিচ্ছেন, তারা কিন্তু এথিক্যাল কাজটি করছেন না, কারণ তারা না প্রত্যেকটা মানুষের গল্পটা তারা সাজাচ্ছেন একইভাবে এবং ধরেন কাট একইভাবে অ্যান্ড জি পেস্ট করে। ধরেন আপনি, হ্যাঁ, আপনি ধরেন আপনার 200 কেস নিয়েছেন, আপনি 5টা গল্প 200 কেসে আপনি জি করলেন। তো কিন্তু জি কেসটা যখন যাবে সামনে, ওরা যখন দেখবে আরে এ তো একই গল্প, একটু আগে একই আমি গল্প এটা পড়লাম, এখন একই জি। গল্প, তখন এটা তো, আর এটা তো সন্দেহ করারই ব্যাপার। তখন সো মানে কিন্তু ব্যাপার বিপুল পরিমাণে, ব্যাপারটা বোঝেন আজহার ভাই, যে লয়ার গুলো করছে 2 নাম্বারই, সেটাও ইমানদারির সাথে করতেছে না। করছে না, সময় দিচ্ছে না। না না, এখানে খুব সুন্দর কথা বলছেন। তার মানে আমরা যেটা বুঝতেছি, আমাদের ভারতে খুব সুন্দর একটা জিনিস আসতেছে, আসলে শেপিং হচ্ছে। শেপিং, কানাডা তো সিস্টেমটা খুব স্লো করে, যেমন বলে সিসিস বলা হয়, খুবই স্লো কাজ করে, কিন্তু যখন জি কাজ করে খুব ঝাপ করে দেয় ধরে। হ্যাঁ, জি ব্যাপারটা হবে যে তার মানে একটা রেগুলেশন আসে যাবে যে এই একজন লয়ার একসাথে 200 কেস আনতে পারবে না। আসলে এই তখনই বুঝবেন অবশ্যই খেলাটা। এগুলো আসবে। জি আলটিমেটলি ওইখানে তারপরে রেগুলেশন ইয়ে কিন্তু তো চলবে। বন্ধই করে দিয়েছে, আরেকটা, আপনার ল্যান্ড রেফুজি ক্লেম বন্ধ করে দিয়েছে, কিন্তু এটাও আমার হ্যাঁ মনে হয় না এখনো নিউজ, হ্যাঁ, বাট ল্যান্ড রেফুজি ক্লেম বন্ধ করে দিয়েছে। আপনার কিছু বলছেন কিন্তু প্লিজ। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ, হ্যাঁ, যদিও তার উদ্দেশ্য হয়তো সৎ ছিল না, কিন্তু 10-12 লাখ টাকা অথবা তার থেকে বেশি, আমি যাদের সাথে কথা বলেছি তারা 10-12-15, একজন 18 লাখ টাকার কথাও জি বলেছেন, দিয়ে তারা এখানে এসছেন। হ্যাঁ, এই টাকাটা কিন্তু যখন রিজেক্টেড হয়ে যাবেন, ওরা কিন্তু লয়ারকে টাকাটা দিয়ে দিয়েছেন প্রত্যেকটা স্টেপে। এই আর্থিক ক্ষতি কিন্তু ওনাদের হয়ে গেছে, যেটা জি ওনারা কোনোদিন আর পুনরুদ্ধার করতে পারবেন না। আর উনার রিজেকশন হলে তারপর উনার কি হবে সেটা উনার ব্যাপার, ওই দায়িত্ব তো আর কেউ নিবেন না। না, তারপরে কি মানে হচ্ছে খুঁজেই জানি পাবে না না। আপা, এটা আপনি একটা বিরাট একটা, যারা জানে না তাদেরকে জানতে হবে যে ড্যানফোর্থে চাকু নিয়ে হামলা হয়েছে। এই ধরনের একজন যে বলেছে আমি টাকা দিয়েছিলাম। হ্যাঁ, কারণ হামলা হয়েছিল কারণ একজন একজন মনে করছিলেন যে তার লয়ার তাকে যে আশ্বাস দিয়ে এনেছেন সে আশ্বাস পূরণ করছেন না, এবং তারপর তার সাথে উনি কথাও বলতে পারছেন না। মানে অনেক ক্ষোভ, অনেক এ থেকে জি এরকম একটা ভায়োলেন্সের সৃষ্টি মেন্টাল হয়েছে। কিন্তু ব্রেকডাউন ধরেন জি আমাদের, হ্যাঁ তো হ্যাঁ, এখানে আচ্ছা, আমরা, এটা কিন্তু এখানেই মাশফিকের গত টাইটেলটা বছর, চলে আসছে। বলেন, গত সরি। বছর কিন্তু অনেক হাই সুসাইড রেট ছিল, অনেক জি বাংলাদেশি আহ, আপনার আত্মহত্যা করেছেন। তো এই সময়টা, তারপর ধরেন কেউ যদি দেশ থেকে জমি জমা বিক্রি করে আসে, হ্যাঁ, তারপর তখন সে কি করবে? তো এরকম এগুলো হয়তো সুসাইড রেট বেড়ে না, যাবে। এটা আর কি, সুইসাইডের মানে কথাটা শুনি নাই আরো আমি, অনেক, রিয়েলি। না, ইউ নিড টু এক্সপ্লেইন অন ইট। আমি সুইসাইডের কথাটা শুনি নাই আসলে। সত্যি কি এটা এই কারণে? হ্যাঁ আমি ইন্টারেস্টিং। শুনেছি যে অনেক হাই সুসাইড রেট। আমি শুনেছি গত, এই অ্যাকচুয়ালি 2024-এ আমি 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 এটার মানে ডকুমেন্টেশন নাই, কিন্তু আমি শুনেছি এরকম 10-12 জন বাংলাদেশি আত্মহত্যা করেছে।
কারণ তারা নিরুপায় হয়ে, আমি এটা শুনেছি আর কি। ওকে, উইল ডেফিনেটলি এটা আমাদেরকে সেট করলো কিন্তু ঘটনাটা। এটা তো এখন তো মাত্র, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু মাত্র এত বিপুল মানুষ এসছেন এবং রিজেকশন রেট এখনো এটার মানে এটার কি বলবো, মানে এটার খারাপ দিকটা এখন মাত্র শুরু, আরো অনেক শুরু খারাপ জিনিস আর কি আসছে সামনে। আসবে সামনে। হুম। কিন্তু এটা এই কমিউনিটিতে কেন হচ্ছে, তাহলে আমাদেরকে একটু একটু জেনারেলাইজ করতেই হবে। আমরা শেষ করবো ডেফিনেটলি, বাট না না বলে তো গেলে হবে না যে কই বা মরক্কো থেকে তো প্রচুর আসতেছে, আলজেরিয়া থেকে আসতেছে, ওইখানে ওর হাউ দে আর ডিলিং ইট, আমরা কেন এইভাবে আমরা তো জানি না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বিশাল ব্যাপার আজহার ভাই। হ্যাঁ, মরক্কো কিভাবে ওদের জানে? আমরা মরক্কো আমরা আর অনেক ওরা কিছু কি জানিও না। ইথিওপিয়া, ইথিওপিয়া হ্যাঁ, অনেকে আসতেছে, ওরা কি মানবেতর অবস্থায় থাকতেছে নাকি? এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে যেই লোকটা বাংলাদেশ থেকে আসে, ম্যাডাম যেটা বললো যে অবস্থা সম্পন্ন কিন্তু সোশ্যাল ক্লাসটা মিলছে না। আপনি যদি একজন যে সোমালি অথবা ইথিওপিয়া থেকে আসবে, ওরা আরো আফ্রিকান থেকে যারা আসে, তারা আরো অনেক খারাপ অবস্থা দেখে আসতেছে, বাংলাদেশের থেকেও বেশি খারাপ অবস্থা দেখে আসতেছে। তারা মনে করতেছে এখানে যে আমার লাইট অন হচ্ছে, কল দিয়ে পানি পড়ছে, আলহামদুলিল্লাহ, এটার জন্যই তারা অনেক হ্যাপি। তো এর জন্য, এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এগুলোর কারণে আমরা অনেক গল্প শুনিও না আসলে, সত্যি কথা বলতে গেলে। না, বাংলাদেশের যে ইকোনমিক ইমিগ্রেন্টরা এসছে তারা তো এসে কাজ করার সুযোগ চাচ্ছে। তারা জি তারা কিন্তু যারা প্রসিকিউটেড না, তারা এসে নিরাপত্তা তারা খুঁজছে না, তারা কাজ জি করার সুযোগ চাচ্ছে। কাজে তো এখানে একটা বিরাট একটা তারা ডেসপারেট, যেটা বলছেন আপনার গ্যাপ, একটা মিসম্যাচ তারা খুবই তাদের। ডেসপারেট জি। তারা, ইয়েস। তো আহ, সেই যে কারণে তারা জাস্ট টু আজহার ভাই যেটা বলছিলেন যে আমরা হাউ ডু উই টাই আ বো অন দিস, রাইট? যে মানে আমার শেষ যেটা একটা রিকোয়েস্ট বলতে পারেন, যে বাংলাদেশি যারা আমরা এখানে পুরনো, সোজা বাংলা কথা, নন রেসিডেন্ট বাংলাদেশ, আমরা এখানে অলরেডি সেটেলড আছি, তাদেরকে একটু সহনশীল হতে হবে প্লিজ। আপনারা যখন জেনারেলাইজ করবেন, একটু ফ্যাক্টস গুলো জানুন, কিভাবে ট্যাক্স মানি স্পেন্ড করা হয়, কি প্রোগ্রাম কিভাবে চলে, একটু 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 এগুলো। একটু পজ করি। জি এইখানে জি কিন্তু মাশফিকের টাইটেলটা চলে আসলো, আমরা তারপরে জি গেছি বিরিয়ানি খাইতে, হঠাৎ করে দেখি আর এরা কারা, এরা কোথা থেকে জি এলো। কোথা থেকে এইভাবে এলো? অবাক হওয়ার কিছু নেই। অবাক। এই যে জি, চোখ বন্ধ করে চলে যাওয়া, গাড়িটা তাড়াতাড়ি করে চলে যাওয়া, ইটস ইজ জি, ইনহিউম্যান। জেন না ভেরি বেশি ইনহিউম্যান। করে। হুম। স্পেশালি আপনার দেশের মানুষ, এই জিনিসগুলা মানে আনবিলিভেবল। তো এদেরকে বলবো যে একটু সহনশীল হন, একটু বুঝেন যে কানাডা একটা সোশ্যাল কান্ট্রি। আমাদের এখানে নিয়মই এটা আপনি এটার জন্যই সাইন আপ করে এসেছেন, যে আপনার হেলথ কভার্ড, এই কভার্ড, সেই কভার্ড। ট্যাক্স আমরা একটু হেভি ট্যাক্স দিই, তাও নোওয়্যার নিয়ার ইউরোপ বাই দ্য ওয়ে। কিন্তু আমাদের অনেক সার্ভিসেস ইনক্লুডেড এগুলোর মধ্যে। শুধু যে আমরা রেফিউজিদের বসায় খাওয়াইতেছি যেটা 730 টাকা মাসে দিয়ে, দ্যাটস নট ওয়াই উই পে ট্যাক্স। ট্যাক্সের আর অনেক ইমপ্লিকেশন আছে। আর বাংলাদেশিদের যারা আসতে চাচ্ছেন, যে ম্যাডাম যে গ্রুপটার কথা বললেন, যে সবাই তো টাকা পয়সা খরচ করে আসে, মিনিমাম মিনিমাম 15-20 লাখ টাকা, এয়ার ফেয়ার টেয়ার সব সহ, প্রথমে কয়েকদিন হাতের খরচ সহ। এতদিন বাংলাদেশে অরাজকতা ছিল, রাজনৈতিক অস্থিরতা ছিল, কেউ কোনো ভালো কিছু করতে পারেনি। প্লিজ আপনারা দেশমুখী হন, দেশে কিছু একটা করেন, একটা খামার করেন, একটা অন্টারপ্রিনিয়র করেন, একটা বিজনেস করেন, আপনারা অনেক ভালো থাকবেন, আপনারা অনেক ভালো থাকবেন। ভাই, যার লেস কাটা হয়ে গেছে, এসে গেছে, তারা তো বিপদে পড়ে গেছে। আপা যেটা বললেন 17 লাখ 15 লাখ টাকা আসছে, তারা রিয়েলি ইন এ জি, ডিলেমা। এবং গেলেন। 20% যদি অ্যাকসেপ্ট হয়, বাকি 80% আর 70% আল্লাহ মালুম জানে কি হবে। এনিওয়ে, আমি মেনে ব্যাপার আপনার রিসার্চ থেকে আরো একটু যদি দেন, আমরা শেষ করবো, তার লাস্ট পয়েন্টে যাবো, লাস্ট আচ্ছা 30 সেকেন্ডস। কিন্তু আপনার রিসার্চ থেকে আরো কিছু যদি আচ্ছা শেয়ার করতে চান। হ্যাঁ। আচ্ছা, আমি দুটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে এথনিক আনক্লেভটা যেটা, এখানে দুইটা জিনিস রিফ্লেক্টেড হচ্ছে। একটা হচ্ছে আমরা যেখান থেকে এসেছি, বাংলাদেশের মানে আনফরচুনেটলি অনেক খারাপ খারাপ দিকগুলো আমরা ওটা এখানে নিয়ে এসে পুনঃস্থাপন করা হয়েছে। আরেকটা জিনিস আমি এটা বলবো কি যে ক্লিয়ার না আপা? কানাডার, কেন বললেন কথাটা ক্লিয়ার না, একটু কাইন্ডলি বলেন। এই যে ধরেন, এই যে মানুষের প্রতি এমপ্যাথি কম, তারপর জি, মানুষকে প্রতারণা করা, এগুলো ক্লাসিজমই তো জিনিস আছে। কিন্তু, এই হ্যাঁ, চামারের পোলা, এই এটা ক্লাসিজম, তো নবাবের এগুলো পোলা না, আমি সবকিছু, জমিদার, আমরা সবাই একজন হুম, নবাবের ছেলে, আর হ্যাঁ অন্যরা হ্যাঁ হচ্ছে ফকির। হ্যাঁ, একদম। এগুলো আপনার মানে কানাডার ভূমিতে এসছি কিন্তু কানাডার ভ্যালু গুলো না ধারণ করে ওইগুলো নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে মনে হয় একটা বড় জিনিস, যে কানাডার যে সিস্টেমটা, এখানেও কিন্তু আপনার হোয়াইট কলার ক্রাইম এটা একটু ল্যাক্স সিস্টেমটা। তো কানাডার সিস্টেমেও যে যে দুর্বলতাগুলো আছে সেগুলোকেও আপনার অনেক এক্সপ্লয়েট করা হচ্ছে। তো এই দুটো মিলিয়ে এই এই জিনিসটার মানে একটা খুবই খারাপ আকার ধারণ করেছে। এবং আরেকটা মানে যেটা দুঃখজনক সেটা সারা পৃথিবীর জন্যই, আর যেহেতু আমি মানে আমেরিকার সিস্টেমের সাথে পরিচিত, মানে ব্লু কলার ওয়ার্কার তাদের আপনার লেবার, আমাদের মানে আমাদের জীবন, প্রতিদিনের জীবন ওই লেবারের উপর নির্ভরশীল, কিন্তু ওই লেবারকে আমরা শ্রদ্ধাও করি না, ওই লেবার আহ, আমরা মূল্যটাও দিতে চাই না। তো এই জিনিসটা যতদিন থাকবে
ততদিন এটার কোনো প্রতিকার নাই। এবং একটা জিনিস খুবই পজ করে চিন্তা করতে হচ্ছে আমাকে, পরে আবার আসতে হবে। আমি আসলে মানতে পারলাম না, আমরা বাংলাদেশি বলে আমরা এত কথা শুনলাম, লেবানিজ, মেক্সিকান মাফিয়া, এগুলো তো এখনো হয় নাই। তাহলে কি আমরা বাংলাদেশি মাফিয়া দেখবো একদিন, নাকি শুরু হয়ে গেছে অলরেডি? না না, আপনার মেক্সিকানও আছে, সেটা আমরা শুনছি না। আমরা যেমন আমি রিসার্চ তাহলে করতে আমরা এসেছি, আবার আমি আলাদা তো কোথায় পুরো যাব? আপনি তো বাংলাদেশে আপনি তো বিভিন্ন, কনসেন্ট্রেট এটা তো করছি। মানে হ্যাঁ, একই বাগানে তো সব গাছ এরকমই হবে, কি হবে আর? এই স্টোরি তো ডিফারেন্ট হবে না, দিস উইল বি নেটফ্লিক্স একটা সিরিজ হবে হয়তো বাংলাদেশিদের গল্প না নিয়ে, আমি এই একটু স্টোরি না, এই স্টোরি একটু ডিফারেন্ট হতে পারতো। যেমন আমি বলি, যেমন কানাডা, আমেরিকা অনেক খারাপ জিনিস আছে, কিন্তু অনেক ভালো জিনিসও তো আছে, অনেক ভালো মূল্যবোধ আছে। শ্রমের মর্যাদা দেওয়া, মানুষের মর্যাদা দেওয়া, অ্যানালাইজ করতে পারতাম, আমরা হ্যাঁ সেটা ঠিক পারি। আছে আপা, ঠিক সেটা আমি আছে, এখন কিন্তু জানি না অন্য দেশের মানুষ পেরেছে কিনা, আমি বলতে পারবো কিনা, কিন্তু না আমরা সরি, আমি পারিনি, আমি আমি সেটা একটু একদম পুশ করছি স্পষ্ট। জাস্ট ফর আদার্স, যারা যারা একটু ডিফেন্সে আমাদের অনেক চিন্তা করবে। মুশফিক, ইউ আন্ডারস্ট্যান্ড মুশফিক, যে আমি কি বলার চেষ্টা করছি, যে যে মানে আমি বাংলাদেশি কেন, আমাকে কেন এত সহমর্মী হইতে হবে? ক্যানাডিয়ান, মেক্সিকান, ও তো হয় নাই। হ্যাঁ, তারপরে আলজেরিয়া থেকে সুদানিস, সুদানিস গুলোর তো একেবারে বানাই ফেলছে এরকম একটা, অন্যদের ডিউ এক্সপার্ট বলছি। তো ওরাই যখন জি মানে না, জি। আমাকে কেন হঠাৎ করে? আমরা কি ফেরেশতা নাকি? বাংলাদেশিরাও আমরা তাহলে মানুষ। আমরা অন্যদিকেও দেখি, ইন্ডিয়ানদেরকে দেখেন, হ্যাঁ, এটা সর্বজন বিদিত যে ওরা কিভাবে নিজেদেরকে সাহায্য করে। থ্যাংক ইউ। বিদেশ থাকুক, This চাঁদে needs- যাক, যেখানেই যাক, ওদের পেট্রিয়টিজম আনম্যাচড। ঠিক আছে, আপনি কোথাও একটা কোনো কথা বলতে পারবেন না কারোর সামনে যে ইন্ডিয়া নিয়ে একটা কিছু, ওদের পেট্রিয়টিজম এই লেভেলে। জি, আর ঠিক আছে, সেখানে ওইটাই আমরাই আমাদের হ্যাঁ, লাস্ট আমাদের পয়েন্ট থাক। হ্যাঁ, তুলোধুনো করি। দিস ইজ এ গুড পয়েন্ট। আমরা এটাই আমাদের শেষ করি আজকে ওইখানে, যে আমরা চেষ্টা করি যে কিভাবে উই ক্যান হেল্প ইচ আদার। আই থিঙ্ক মাশফিক একটা ভালো একটা পয়েন্ট নিয়ে আসলো, যে ইয়েস, ইউ নিড টু লার্ন ফ্রম দ্য বেস্ট। আপনারা, আমি বলেই থাকি ভাই, আপনি পছন্দ করেন না না করেন, ইন্ডিয়ানকে আপনি পছন্দ করেন না ভালো কথা, কিন্তু তাদের ভালো জিনিসটা খেয়াল করুন। আপনি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। জিউদেরকে হুম, পছন্দ কেন করেন না? না, খুব ভালো কথা, জিউদের ভালো জিনিসটা খেয়াল করেন। হেল্প করা ইচ আদার, কমিউনিটিকে করে। জি এবং অনেকেরই, সবার সবকিছু নাই, যার হুম কিন্তু আপনার তো আছে, আপনার তো বুদ্ধিটা ছিল, ওই যেটা বলেছে মাসফিক, আপনি তো জানতেন ওই হুম। কিভাবে কাজ করতে হয় সিস্টেম, এটা তো আমরা চিনি। সো উই ক্যান হেল্প দেম। আর না পারলে 20টা লোককে আপনি রাখছেন কেন, যেখানে 2টা লোকের রাখার কথা, আপনি বেসমেন্টে এক্স্যাক্টলি। 20টা। আপনি আইন কেন হুম ভাঙছেন? হুম এত কথা হুম। বলেন, আপনি আইন কেন ভাঙবেন? আইন ভাঙেন, তাহলে চুপ থাকবেন। চুপ থাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্ট কমেন্ট একটু শুনি, তারপরে একটা জাস্ট যে পজিটিভলি, লেটস পুট এ পজিটিভ নোট ফাইনালি, যে অ্যাসাইলাম সিকাররা আসছে, কানাডা সুযোগ করে দিয়েছে। এই সুযোগে অন্যান্য দেশের অ্যাসাইলাম সিকাররাও আসছে, এবং এসে নিয়ে অনেক অনেক নয়েজ হচ্ছে, অনেক নয়েজ হচ্ছে। সো এই নয়েজে, এবং তারা একটা 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 সুখের স্বপ্ন নিয়ে এসেছিল, সেই স্বপ্নটা কতদূর যাবে এটা নিয়ে একটু সন্দেহ তৈরি হচ্ছে, এবং এই আশঙ্কার যুক্তিসঙ্গত কারণ আছে। বাংলাদেশ একটা যুদ্ধবিগ্রস্ত দেশ না, আপনি যতই বলার চেষ্টা করুন বাংলাদেশ ইজ নট সিরিয়া, রিমেম্বার দ্যাট। আপনি এসে ওইসব গল্প ফাঁদলে হবে না, ইউ উইল গেট কট। সো মাশফিকের কথা শুনি। মাশফিক, আজকের সিরিজটা করার পিছনে what was your plan actually? You actually invited that. Okay, let's do it. Let's talk জি, about it. আমার জাস্ট টু ক্রিয়েট অ্যাওয়ারনেস ভাই, লাইক এট দ্য বটম অফ মাই হার্ট, দ্যাটস অল আই ওয়ান্টেড টু ডু। যে এই ব্যাপারগুলো এত, আমরা মাত্র যেটা বললাম যে মাত্র 4% আউট অফ অল দি অ্যাসাইলাম সিকার্স অফ কানাডা, আমরা মাত্র 4%। কিন্তু ঠিক আছে, তো টু সে যে হ্যাঁ আমার ট্যাক্সের টাকা ওই অ্যাসাইলাম সিকার খেয়ে ফেলতেছে, ইটস সো ডিসঅ্যাপয়েন্টিং, সো ডিসহার্টনিং টু হিয়ার। একটু Thank you. সহনশীল হন, কানাডার থেকে যদি একটা কিছু নিতে চান, সব সারা দুনিয়াতে সবাই জানে যে ক্যানাডিয়ান মানুষরা খুবই অতিথিপরায়ণ, খুবই মানবিক দিক থেকে ওরা অনেক এগিয়ে আছে। দেখতে আমেরিকানদের মতো হলেও আমাদের মধ্যে আলাদা কোয়ালিটিস আছে। আপনি যে কোনো ক্যানাডিয়ানকে যদি বলেন আপনি আমেরিকান, ও কিন্তু আপনাকে রচনা শোনাই দিবে যে না, দিস ইজ ওয়াই আমি আমেরিকান না। তো আমরা 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 এগুলো একটু একটু বোঝার চেষ্টা করি, একটু সহনশীল হই, এগুলো নিজের দেশেরই মানুষ ভাই। একটু একটু সাহায্য করেন যে যেটুকু Thank you. পারেন। আর না হলে দূরে থাকেন, এই তো, যত সাহায্য না করলে অ্যাটলিস্ট গালি দেন না। অ্যাটলিস্ট ঘি ঢেলেন না আগুনে। থ্যাংক ইউ। ডক্টর মেহনাজ মোমেন, আপনার রিসার্চটা থেকে কি দিলেন আমাদেরকে, কি বলতে চাচ্ছেন? পজিটিভ একটা নোট যাচ্ছি আমরা। ওয়েল, পজিটিভ নোট এখনো আমি রিসার্চের এভাবে বলতে পারবো না, কারণ আমার তো সব ফাইন্ডিং সবকিছু হয়নি। খালি আমি একজন ইমিগ্রেন্ট হিসেবে অনুরোধ করব যে আমরা তো এই দেশে আছি, তো এই দেশগুলো, আমেরিকা কানাডার যে ভালো মূল্যবোধগুলো আছে সেগুলো কেন আমরা ধারণ করি না? আরেকটা জিনিস, আমাদের পরের প্রজন্ম কিন্তু সেগুলো ধারণ করছে। তো আমরা যদি ধারণ না করি, তাদের সাথে একটা অনেক বড় দূরত্ব আমাদের হয়ে জি যাবে। সেই দূরত্ব কিন্তু আমরা অতিক্রম করতে পারবো না।
তো এটা মনে রাখতে হবে। আর মানে আমরা অনেক কিছু, সবাই সবকিছু নিয়ে ক্রিটিসাইজ করতে পারে, সেটাতে আমি একদমই একমত, কিন্তু ভালো জিনিসগুলো, ভালো মূল্যবোধগুলো, সেগুলো যদি একটা ইমিগ্রেশনের আসল যে জিনিসটা, যে একটা ইন্টারাকশন হবে, ইন্টারচেঞ্জ হবে, তো আমরা সেগুলোই যাতে আমরা গ্রহণ করি, এবং আমাদেরও ভালো জিনিসগুলো যাতে আমরা এখানে দিই। আমাদেরও ভালো জিনিস আছে, তাই না? আমাদের Yes. কমিউনিটি যে ভ্যালুজ, আমাদেরও অনেক কিছু আছে, সেগুলো আমরা এখানে দিতে পারি। তো এই জিনিসটাই আমি দেখতে চাই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা এটা খুবই স্পর্শকাতর একটি বিষয়, কোথায় বলেছিলাম, আমি আর কিছু অ্যাড করার কিছুই নেই। অনেক চাপা কান্না, অনেক নিঃশব্দ চিৎকার এর পিছনে আছে যখন একটা পলিটিক্যাল অ্যাসাইলাম আসে। তো এটাকে আমাদের মনে হয় একটু এমপ্যাথি দেখানো উচিত, একটু সহনশীল হওয়া উচিত। ওই যে আবার একটা গান দিয়ে শেষ করতে হবে, ওই যে আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। অনেকেই আসলে 7টা সাগর পাড়ি দিয়ে আমরা সৈকতে পড়ে আছি। বেটার টুমরো, লেটস হোপ ফর দ্য বেটার টুমরো। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।